এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভার দখলদারি, আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিনের মতন আজও আপনাদের সামনে, এবং আজকে যে ষষ্ঠ দফার নির্বাচন হলো, সেই নির্বাচনের কোন জায়গায় কি পরিস্থিতি, আপনারা নিশ্চয়ই সকাল থেকেই এটা নিয়ে অবগত আছেন যে কোথায় কি হচ্ছে। তার মধ্যে থেকেও যে ছোট ছোট জিনিসগুলো যেটার বিশ্লেষণ প্রয়োজন আছে, সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। তার সাথে বিভিন্ন জেলায় যেখানে নির্বাচন হয়েছে, আমাদের প্রতিনিধিরা সারাদিনে সেখানে কি জায়গা খুঁজে পেল, সেটা নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতদা, স্বাগত তোমাকে। পণ্ডিতদা, একদম যদি আমরা শুরু করি যে আজকে ষষ্ঠ দফার নির্বাচন হয়ে গেল, যদিও গতকাল একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আবার একটি রক্তে প্রাণ গেল, যদিও তৃণমূল কংগ্রেসের তার কর্মী বলছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ উঠছে বিজেপির দিকে, কিন্তু বিজেপিও সেই ঘটনাকে অস্বীকার করছে। তো যাই হোক, যেভাবে যেটাই থাকুক, অঘটন কিন্তু একটা ঘটলো। পঞ্চম দফা নির্বাচনের আগেও যেমন একটা অঘটন ঘটেছিল, ঠিক ষষ্ঠ দফা নির্বাচনের আগেও কিন্তু একটা অঘটন ঘটে গেল, চতুর্থ দফা নির্বাচনের আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যদি আমি অন্য জায়গা থেকে দেখতে যাই, তাহলে তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নির্বাচনের যে চরিত্র, পঞ্চায়েত থেকে আরম্ভ করে পৌরসভা থেকে আরম্ভ করে বিধানসভা, বিভিন্ন মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, বিগত দিনেও যেভাবে দেখেছে, সেই তুলনায় এবারে বলতে পারি যে এক কথায় শান্তিপূর্ণ নির্বাচন এখনো পর্যন্ত হয়েছে। কি বল? হ্যাঁ, যদি তুমি ষষ্ঠ দফার কথা বলো, প্রথমত পঞ্চম দফা থেকেই শান্তিপূর্ণ, মানুষ তার ভোটটা দিতে পেরেছে কেন্দ্রীয় বাহিনীর কৃতিত্বে এবং নির্বাচন কমিশনের কৃতিত্বে। কিন্তু বুথের বাইরে সেখানে কিছু কিছু সেখানে বুথ জ্যাম করার চেষ্টা, ছাপ্পা দেওয়ার চেষ্টা ইত্যাদি নিয়ে কিছু না কিছু ছোটোখাটো যে সংঘর্ষের ঘটনা ঘটেনি তেমনটা নয়, কিন্তু সেটা যেভাবেই হোক সেটা মোটামুটি কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে সেটা মেটানো সম্ভব হয়েছে। কিন্তু তুমি যেটা বললে যে একজন বৃদ্ধাকে তাকে একদল দুষ্কৃতী, সেটা যে কোনো দলেরই হতে পারে, সেখানে নন্দীগ্রামে সেখানে তাকে খুন করে দিয়ে চলে যাওয়া, এবং তার ছেলে সে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ। এখনো পর্যন্ত যা শোনা যাচ্ছে যে যদি সে এখনো পর্যন্ত তার অবস্থা শারীরিকভাবে খুব একটা সুস্থ নয়। ফলে একটা ঘটনা তো ঘটলই, এবং এবারের নির্বাচনে দ্বিতীয়বার রক্তটা ঝরল, দ্বিতীয় প্রাণটা ঝরল, সেটা বলা যেতে পারে। না, আরেকটা জিনিস আমি তোমাকে বলি, আজকে নন্দীগ্রামে ওই মৃতার মেয়ে, সে কিন্তু আজকে নির্বাচনে সে ভোট দিয়ে পরে এসে বলেছে মায়ের মৃত্যুর বদলা নিলাম, সে ভোট দিয়ে তার মনের কথা সে প্রকাশ্যে এনেছে। কিন্তু আমি তোমার কাছে যেটা জানতে চাইছি যে তুলনামূলকভাবে আমরা যেভাবে বিগত দিনের যে রাজনৈতিক পরিস্থিতি বা নির্বাচনের যে ছবি আমরা দেখতে অভ্যস্ত, ব্যালট খাওয়া থেকে, ব্যালট পেপার খেয়ে নেওয়া থেকে শুরু করে, যদি আমরা বলি যে পুকুরের জলে ব্যালট বক্স ভাসা পর্যন্ত, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি টিনের বাক্সগুলোকে নিয়ে লোকের ছুটে বেরিয়ে পালিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য আমরা বিগত দিনে আমরা এগুলোকে নিয়ে, আমরা বিহার ইউপির কথা বলতাম, আমরা আমাদের বাংলাতেই এগুলো দেখেছি, দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি। সেই জায়গা থেকে আমরা এবারে কিন্তু তুলনামূলকভাবে, আমি যেটা বলছিলাম যে তুলনামূলকভাবে কিন্তু এটা খুব একটা কোনো জায়গা তৈরি করতে পারেনি। বিশেষ করে তোমাকে আমি বলছি, অন্য রাজ্যের কথা বাদ দিলেও পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করানোটা নির্বাচন কমিশনের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল। এবং ষষ্ঠ দফা পর্যন্ত
দুই একটি ঘটনা ছাড়া, যেমন আজকে একজন কেন্দ্রীয় বাহিনী জওয়ানের মাথা ফেটেছে, প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে। এটা দেখো তুমি, এই যে প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগানটা, এটা এখন দীর্ঘদিন আমরা প্রথম দফা থেকে বিভিন্ন সময় শুনতে পাচ্ছি, দেখছি, কিন্তু আজ যেটা হচ্ছে প্রার্থীকে মারধর, সেটাই বলছি, এটা একটা কোন জায়গায় চলে যাচ্ছে? প্রার্থীকে মারধর, তার যে তাকে বাঁচাতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী তার মাথা ফাটলো এবং ব্যক্তিগত রক্ষী সেও আহত হলো। এই ধরনের যে ঘটনা এবং খুব তৎপরতার সঙ্গে সেই ঘটনাটা সামলাতে না পারলে হয়তো প্রার্থী প্রাণও চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এছাড়া আমরা হলদিয়াতে আমরা বারবারই দেখেছি যে সেখানে একদল জনতা সেখানে সকাল থেকেই বাঁশ লাঠি ইত্যাদি নিয়ে রীতিমতো রাস্তা অবরোধ করে, প্রার্থীর রাস্তা অবরোধ করে তার গাড়ির সামনে শুয়ে পড়ে সেখানে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্য এবং কেন্দ্র পুলিশ সেখানে তাদেরকে সামলাতে ব্যর্থ হয়েছে এবং তারা সেখানে শেষ পর্যন্ত তারা সেখান থেকে চলে এসেছেন। এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু বাইরে এইগুলো যেভাবে ঘটেছে, কিন্তু তারপরেও বুথের ভেতরে কিন্তু মানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোটটা করাতে পেরেছে কেন্দ্রীয় বাহিনী এবং সেখানে মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পেরেছে। এবং বাইরে যেভাবে যে হিংসাশ্রয়ী ঘটনাগুলো ঘটেছে, এতগুলো ঘটনা ঘটার পরেও এবং কিছু মানুষ, গ্রামের মানুষ সেখানে বিক্ষুব্ধ মানুষের সেখানে বিক্ষোভের পরেও তারপরেও কিন্তু বিজেপির পক্ষ থেকে সেখানে কিন্তু বিরাট কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং তারা কিন্তু বরং এটা বলছেন যে 70 মানে প্রায় 80% সেখানে 80% ভোট পড়েছে, ফলে তারা এই ভোট নিয়ে খুশি। এবং শুভেন্দু অধিকারীর যে জায়গা মূলত নন্দীগ্রাম এবং তমলুক এবং কাথি, সেখানে ভোট দিয়েও মানুষ খুশি এবং সেখানে ভোটের যে শতাংশ সেখানে সকাল থেকেই দেখা গেছে যে সেখানে যথেষ্ট শতাংশে ভোট পড়ছে। ফলে এই পর্যন্ত দুপুর 3টে পর্যন্ত যেখানে 72% ভোট ছিল, বিকেল 5টা পর্যন্ত সেটা প্রায় 80% ছাড়িয়ে যায় একদম। ফলে এবং গোটা দেশের মধ্যে সবথেকে বেশি পোলিং পশ্চিমবঙ্গে হচ্ছে এবং এই গোটা পোলিং যেটা সেটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গে পোলিং হচ্ছে, এটা একটা খুব বড় ধরনের ঘটনা। এবং সবথেকে কেউ কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করছে না, কোনো রিপোলিং এর কথা উঠছে না। এটাই আমি বলতে চাইছি যে ভোট অফ পার্সেন্টেজ অনেক বেশি এবং বাইরে আমরা অনেকগুলো ঘটনা দেখলাম, হিংসাশ্রয়ী ঘটনা। সেখানে বারবার প্রার্থীদেরকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে সেখানে গো ব্যাক স্লোগান, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেওয়া হলো, হলদিয়াতে সায়নকে ঢুকতে বাধা দেওয়া হলো এবং আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হলো। ঝাড়গ্রামে সেখানে প্রার্থীকে মারধর করা হলো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সে রীতিমতো আহত হলো। তারপরেও কিন্তু কেউ কোনো অভিযোগ করলো না, কোনো দলের পক্ষ থেকে কোনো অভিযোগ জমা পড়লো না এবং সেখানে বুথ ছাপ্পা বা রিগিং ইত্যাদির কোনো অভিযোগ জমা পড়লো না। এটা কিন্তু আমার মনে হয় একটা অত্যন্ত ভালো লক্ষণ এবং অবশ্যই যে চ্যালেঞ্জ নিয়ে যে নির্বাচন কমিশন ভোটটা করাতে পেরেছে সেটা কিন্তু রাজ্যের পক্ষে একটা খুব ভালো সুখবর বলে আমার মনে হয়েছে। আর বাকি রইল তোমার এক দফা ভোট। আমার মনে হয় যে সেই এক দফা ভোটে সেখানেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটটা পার হয়ে যাবে। কিন্তু সত্যিকারের এখনো পর্যন্ত যেটা দেখা গেছে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু হিংসার বা দু একটা প্রাণ ঝরলেও গোটা ভারতবর্ষের নিরিখে গণতন্ত্রের কিন্তু জয় হলো, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। যদিও দিল্লিতে আমরা দেখলাম ভোটের শতাংশ অনেকটা কম দিল্লির মানুষের, সেটার কি কারণ আছে সেটা আমরা এখনো বলতে পারবো না,
কিন্তু এই রাজ্যে হিসাবে দেখা গেছে যে প্রথম দফা নির্বাচন থেকে এই ষষ্ঠ দফা পর্যন্ত শতাংশের হিসেবে সেখানে কিন্তু মোটামুটি এই শতাংশের হিসাব নিয়ে কিন্তু সকলেই কিন্তু খুশি, এবং গড়ে সেখানে ৭৫ থেকে ৮০% ভোট পড়ায় যারা প্রার্থী তারাও খুশি, সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তারা ভোট দিতে পেরেছে, মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। কারণ অন্যবারে কি হয় যে মানুষ ভোট দিতে পারেনি এরকম অভিযোগ বিভিন্ন সময় উঠেই থাকে যে ভোট দিতে পারছে না, কিন্তু এবারে যেটা মানুষ পাচ্ছে সেটা হচ্ছে মানুষ যে নিজে ভোট দিচ্ছে, নিজের ভোটটা সে নিজে দিতে পারছে, একদম পারছে, স্বতঃস্ফূর্তভাবে ভোটটা হচ্ছে, দিতে পারছে। আমি একটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে আজ আমি মানে এই আলোচনার মধ্যেই আছি। আজ দেখলাম যে বড়জোড়া মানে যেটা হচ্ছে তোমার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বড়জোড়ার একজন 85 বছরের বৃদ্ধ, তার ওই যে নির্বাচন কমিশন বাড়িতে গিয়ে পরে বৃদ্ধ মানুষের যে ভোট নিচ্ছে তার লিস্টের নাম ছিল না, তো উনিও নিজে ওনার ছেলেকে সঙ্গে নিয়ে বড়জোড়া স্কুলে এসে সেই ভোট দেওয়ার জন্য তিনি এই মানে এই প্রখর দাবদাহের মধ্যেও তিনি তার নিজের ভোটটা নিজে দেবেন বলে সেখানে পৌঁছে গেছেন। তুমি 85 বছরের কথা বললে, 105 বছরের বৃদ্ধ আমরা কিছুদিন পঞ্চম দফায় দেখেছি, তিনিও কিন্তু ভোট দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে, এবং তার খুব ইচ্ছে ভোট দেওয়ার, এবং তিনি ভোটটা দিতে পেরেছেন, তাকে বাড়িতে এসে ভোটটা নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং গণতন্ত্রে এই যে 85 বছর, 90 বছর, 105 বছর এই যে মানুষরা তারা ভোট দিতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের একটা জয় তো নিশ্চয়ই। একদম। তবে এটা ঘটনা যে অন্যান্যবার যেভাবে ভোটটা হয়, বিশেষ করে তুমি যেটা বললে বিধানসভা ভোট দেখেছি আমরা, পঞ্চায়েত ভোট আমরা বারবার দেখেছি, শুধু গত বছরে নয়, তার আগের পঞ্চায়েত ভোট আমরা দেখেছি, তার আগে বাম আমলে আমরা পঞ্চায়েত ভোট দেখেছি। প্রত্যেকবারই সেখানে প্রচুর রক্তপাত হয়েছে, প্রচুর জীবন গেছে, এমনকি বাম আমলে সার্বিকভাবে 150 মানুষের প্রাণ গেছিল পঞ্চায়েত ভোটে। এখন কিন্তু যেটা দেখা গেছে যে এবারের নির্বাচন নিয়ে এই অষ্টাদশ লোকসভার যে নির্বাচন যেটা হতে চলেছে, এখনো শেষ দফা বাকি, সেটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের মধ্যে কিন্তু অন্তত ভোট দিতে পারেনি এই ক্ষোভ নেই। এবং পাশাপাশি যে রাজনৈতিক দল যাদের প্রার্থী আছে তারাও কিন্তু যে তাদের প্রার্থী কোনো অভিযোগ করেননি, বা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে সেরকম কোনো অভিযোগ করা হয় না, বড় কোনো অভিযোগ নেই। মানুষ ভোট দিতে পেরেছে, যথেষ্ট ভালোভাবে ভোট দিয়েছে। তারপর সেটা কি প্রতিফলিত হবে ভোট বাক্সে সেটা অন্য প্রশ্ন। এবং এবারে আমরা যদি দু একজন প্রার্থীর কথা বাদ দিই, যেমন ধরো তমলুকে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা ওখানে দেবাংশু যেটা রয়েছে, বা যদি আমরা ঝাড়গ্রামের কথা বলি, দু একজন প্রার্থী বাদ দিয়ে কিন্তু বাকি যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু খুব খোশ মেজাজে আজকের নির্বাচনের দিনটিকে তারা তাদের নিজের জায়গার মতন করে পালন করেছে। মানে এক কথায় বলতে গেলে কোনো টেনশন ছাড়া। আমরা দেখেছি সৌমিত্র খাঁকে সে তার বাড়ির মধ্যেই বেশিক্ষণ সময় কাটিয়েছে, তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে স্নানেশ্বর মন্দিরে এসে যেখানে সেখানে যায়, এখন পুজো দিয়ে তারপরে নিজের বুথগুলোতে ঘোরে। সুজাতা মণ্ডলও দেখলাম যে ঠিক তারও কিন্তু একই রকম। মানে এক কথায় তারা বেশ কিছু জায়গায় দেখা গেল যে বেশ একটা নিশ্চিন্তের ভোট। অপরদিকে যদি আমি মেদিনীপুরের দিকে কথা বলতে চাই, সেখানে দেখলাম জুনমালিয়া তিনিও একদম বুথে ঢুকে পড়ে, মানে এমন আর কি তার আচরণও দেখা গেছে যে যেটা মানে ঠিক বলা যাবে না যে এই ধরনেরও করা যেতে পারে আর কি। যেটাই হোক, ভোটটা হয়েছে নির্বিঘ্নে। অন্তত একজন জওয়ান আহত হয়েছেন ঠিকই, তার মাথাটা ফেটেছে, এবং তাহলেও মোটের ওপরে যেটা দেখা গেছে, মোটের ওপরে কিন্তু ভোটটা কিন্তু নির্বিঘ্নে হয়েছে। এবং এই রাজ্যে 80% ভোট হচ্ছে, এটাও কিন্তু একটা বিশেষ করে আজকে পশ্চিমবঙ্গে 80% ভোট হচ্ছে এবং মানুষের কোনো অভিযোগবিহীনভাবে, এটাও কিন্তু একটা খুব বড় ধরনের জয় বলে আমার মনে হয়েছে। তবে
কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু বারবার চেষ্টা, যে চেনা ছবিটা যেটা থাকে ভোটে, সেটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু ফিরে আসছে। তুমি আরেকটা জিনিস দেখবে, এবার এই যে আমাদের তুমি টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে, এই যে দীপক অধিকারী, সে বাইকে করে করে নিজের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, বিভিন্ন বুথে ঘুরে বেরিয়েছে। মানে এক কথায় সবাই কিন্তু মানে এই নির্বাচনটাকে ঘিরে, যদিও হিরণের যদি আমরা কথা বলি, তো সে তাকে সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আটকে গেছে, তাকে আটকানো হয়েছে বা আটকে দেওয়া হয়েছে। সেটাই বলছি যে এই চেনা ছবিগুলো, এই যে পশ্চিমবঙ্গে ভোটের যে চেনা ছবি, অর্থাৎ কোন কোন হিংসার ঘটনা, আমরা পণ্ডিত আলোচনায় আসবো। আমাদের সঙ্গে আমাদের আমাদের প্রতিনিধি রয়েছে মানস মাহান্তি, মানুষের সঙ্গে একবার কথা বলে নেব। হ্যাঁ মানুষ, আজকের যে নির্বাচন, আজকের নির্বাচনে কি পরিস্থিতি দেখলে? তুমি খাতড়া থেকে রয়েছে, বাঁকুড়া, খাতড়া, এই যে এই অঞ্চলে মানুষ কতটা স্বাভাবিকভাবে নিজের মতাদর্শ মানে মতাধিকার প্রয়োগ করতে পেরেছে? সুস্থ স্বাভাবিক পুরো এলাকা ছিল। ভোট হয়েছে খাতড়া থেকে বাঁকুড়া, দু এক জায়গায় বিক্ষিপ্ত ইভিএম মেশিনের প্রবলেম দেখা দিয়েছিল প্রথমে, তারপর সেগুলো আবার চেঞ্জ করা হয়। সুভাষ সরকার এক জায়গায় গিয়েছিলেন, সেখানে পানীয় জলের জন্য তাকে গ্রামবাসী তাড়া করেন, তার সাথে তার বাকযুদ্ধ হয়, কিছুক্ষণ পর তিনি বেরিয়ে যান। বাকি ভোট পুরো নির্বিঘ্নভাবে হয়েছে, খুব ভালোভাবে ভোট করেছে, জেলাতে প্রায় 80% উপর ভোট করেছে। একটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে যে আমরা যদি বলি, সেটা হচ্ছে অরূপ চক্রবর্তীর সঙ্গে ওই কেন্দ্রে, যেখানে অরূপ চক্রবর্তী ভোট দিতে গিয়েছিলেন, সেই কেন্দ্রেই কোনো প্রিজাইডিং অফিসারের সঙ্গে তার কোনো কথা কাটাকাটি বা এরকম একটা দৃশ্য আমাদের চোখে পড়ে। কি বিষয়টা যদি একটু খুলে বলো। বিষয়টা ছিল, উনি যেটা বললেন যে ইভিএম মেশিনটা নিচ দিকে উঁচু করা ছিল এবং ইভিএম মেশিনটা বাঁকা ভাবে ছিল, তাতে 1 নম্বর বোতাম ছিল অরূপ চক্রবর্তী, মানুষ সেটা ঠিক মতো বুঝতে পারছিল না, লাইট আভা পড়ছিল, এর জন্য তিনি তার প্রিসাইডিং অফিসারের সাথে প্রিসাইডিং অফিসার খুব খারাপ ভাষায় কথা বলেন, এটাই তিনি বললেন। বলো, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই যে ষষ্ঠ দফার নির্বাচন, বাঁকুড়ার কথা যদি আমি তোমার কাছ থেকে জানতে চাই, তাহলে এক কথায় সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, কোথাও বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি যদি এখনো পর্যন্ত আমরা সেই হিসাবে দেখি। কিন্তু হ্যাঁ বলো। কোথাও বড় কোনো অঘটন কোথাও ঘটেনি, ভোট পুরো শান্তিভাবে হয়েছে, মানুষ নিজের ভোট নিজে দিয়েছে, এটাই সবচেয়ে ভালো পাওনা ছিল। মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে, এটা সব থেকে বড় জায়গা। আর যদি জনসাধারণের কথা বলি, যারা ভোটার, তারা কি বলছিল, তাদের কথা কি? তারা বলছিলেন কেন্দ্রীয় বাহিনী মজুদ ছিল, কোনো ভয় ছিল না, ভোট সুস্থভাবে তারা দিতে পেরেছেন, এই জন্য ভোট 80% উপর ভোট করেছে এলাকাতে, সবাই ভোট দিয়েছেন মোটামুটি। অসংখ্য ধন্যবাদ মানুষ, তোমার সঙ্গে, তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা মানুষের সঙ্গে কথা বললাম। পণ্ডিতা, তুমি যেটা বলছিলে যে 80%-এর উপরে মানুষ ভোট দিয়েছে, মানুষ একদম সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। একদমই এটা মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। এটা নিয়ে বর্বর যেটা আমি বলছিলাম, যে চেনা ছবিগুলো যেটা থাকে আমাদের, যেটা তুমি বলছিলে যে কখনো দেখা যায় যে ইভিএম মেশিন কিংবা ভোট বাক্স সেটা কখনো পুকুরে ভাসতে দেখা যায়, কখনো দেখা যায় যে ব্যালট মুখে নিয়ে কেউ পালিয়ে যায়, কখনো দেখা যায় ব্যালট ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই ছবিগুলো তো একেবারে গ্রামের ছবি, সাধারণ ছবি। কিন্তু বিধানসভা ভোটগুলোতেও, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা আতঙ্কের মধ্যে মানুষ থাকে। এবং আমরা যেটা একেবারে বলা ভালো যে একটা কোনো না কোনো দলের যারা সমর্থক অথবা যারা সমর্থক নয়, তাদেরকেও কিন্তু অনেকভাবে কখনো বাধা দেওয়া হয়, কখনো তারা ইচ্ছে না থাকলেও অন্য কোনো দলে ভোট দিতে হয় ইত্যাদি, যেটাকে হুইপ জারি বলে, সেটা কিন্তু এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ দেখে এসেছে। সুতরাং তবে আমি একটা কথা বলতে পারি যে একেবারে ঘটনাবিহীনভাবে যে ভোট হয়েছে সেটা নয়, ঘটনা তো ঘটেছে। সকাল থেকে আজকে যেভাবে প্রার্থীর গাড়ি সামনে টায়ার জ্বালিয়ে সেখানে ঢুকতে দেওয়া, বাধা দেওয়া হলো, এগুলো আমার মনে হয় সেটা একেবারেই বাঞ্ছনীয় নয়। কারণ গ্রামের মানুষের
কি ক্ষোভ থাকবে না থাকবে সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু একজন প্রার্থী তিনি তার কেন্দ্রে ঢুকবেন, সেখানে তাকে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে এই যে ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কেন? এই ছবিটা পশ্চিমবঙ্গের অত্যন্ত চেনা ছবি, এবং এখানে কেন এই ধরনের মানে রাজনীতিতে কেন এই ধরনের ঘটনা ঘটবে, এটাও কিন্তু একটা বড় ঘটনা। যদিও এটা একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিসের জন্য এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছেন, কেন তারা ঢুকতে দেবেন না প্রার্থীকে, সেটা নিয়ে তো প্রশ্ন থাকবেই। কিন্তু এটাও কিন্তু পশ্চিমবঙ্গের, আমি এটাও বলছি যে পশ্চিমবঙ্গ কখনোই কোনো না কোনো ঘটনা থেকে একেবারে ঘটনাবিহীনভাবে পশ্চিমবঙ্গের ভোট যে হয় না, সেটাও কিন্তু প্রমাণ হলো আজকে। এবং একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে বারবার হলদিয়া থেকে অথবা তোমার অন্যান্য কিছু কিছু জায়গা থেকে বারবার কিন্তু চেষ্টা হচ্ছিল এবং বারবার প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ আসছিল যে তারা তাদের বুথে যেতে পারছেন না ইত্যাদি। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কিন্তু পুরুলিয়ার অবস্থাটা একটু দেখে নিই। আমাদের সঙ্গে প্রতিনিধি নয়ন কুড়ি রয়েছে। নয়ন, পুরুলিয়ার আজকের নির্বাচন কেমন গেল? আমরা সকালবেলায় দেখলাম জ্যোতির্ময় সিং মাহাতো তার নিজের যে বুথ, সেই বুথে গিয়ে তার মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন, কিন্তু তারপরে আজকে পুরো পুরুলিয়া জুড়ে কেমন নির্বাচন, কিভাবে গেল? দেখো সর্বসচেতা জানি না, লোকসভা কেন্দ্রে আমরা যেভাবে দেখতে পেয়েছি, কিন্তু একইভাবে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট চলেছে। পুরুলিয়া যে সমস্ত প্রার্থীরা রয়েছেন প্রত্যেকে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছেন এবং কি কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। ঝালদা বাগমুন্ডি বিধানসভা জঙ্গলমহল আরসা এবং জয়পুর যে জঙ্গলমহল এবং বাগমুন্ডি যে জঙ্গলমহল এলাকা পড়ছে, সেই জঙ্গলমহল এলাকা তো যে একেবারে সকালে কিন্তু নিয়ম মেনে সমস্ত প্রত্যেকটা ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তায় কেন্দ্র বাহিনী ছিল এবং কড়া নিরাপত্তায়, প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে ভোট চলেছে। যদিও দেখা গেছে যে ঝালদার বাগমুন্ডি বিধানসভার পুস্তি অঞ্চলের যেখানে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি যে পুস্তি অঞ্চলের যে বিদ্যালয় সেখানে তিনি 100 বুথে তিনি ভোট দেন। পাশাপাশি দেখা গিয়েছে যে ইটাকের যে ইটাক অঞ্চল ভোট দেন বাম কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাতো। সব মিলিয়ে বলা যায় একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এবং কি পুরুলিয়া জেলার অত্য পাহাড়কুলে যে প্রত্যন্ত যে ভোট কেন্দ্রগুলো রয়েছে, সিকাবার এবং যে সমস্ত বাগমুন্ডির যে পাহাড়কুলের ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলোতেও কিন্তু স্বাভাবিকভাবে ভোট সম্পূর্ণ হয়েছে। যদিও সর্বসচেতা তোমাকে জানিয়ে রাখি যে পুরুলিয়ার যে লোকসভা কেন্দ্রের এখানে বাগমুন্ডির যে ঝালদা, সেটাতে ঝালদা হাই স্কুলে গার্লসখানে দেখা গিয়ে একজন যে ভোট রয়েছে, একজন ভোটার মহিলার আইডি নিয়ে ঘোরাঘুরি করছিল, আর তাতে সে সরাসরি হাতে নাতে ধরেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। আর এই হাতে নাতে ধরাতে তারপরে তাকে আইডি কার্ড ছিঁড়ে নিয়ে অল্পতেই স্বাভাবিক হয়ে যায় এবং ভোট কেন্দ্রে কোনো সমস্যা হয়নি বলে জানা যায়। নয়ন, তোমাকে অসংখ্য ধন্যবাদ পুরো বিষয়টা তুলে ধরার জন্য। এবং পণ্ডিতা, আমরা যে নয়নের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এক কথায় শান্তিপূর্ণ, পুরুলিয়ায় কোনো রকম কোনো অঘটন ছাড়া, মানে যদি অন্যান্য জেলা মানে অন্যান্য লোকসভা কেন্দ্রে যদিও সামান্যতম একটা সমস্যার জায়গা ছোটখাটো দেখা যায়, জ্যোতির্ময় সিং মাহাতোকে মনে হয় সেখানেও গো ব্যাক শুনতে হয়েছে। না হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু তুলনামূলক ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা, তাতে ভোটারদের কোনো রকমের বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। একদম। কিন্তু প্রার্থী তিনি এটা গো ব্যাক ইত্যাদি শুনতে হয়েছে। এবং আমি এটা বুঝতে পারছি না যে এই নির্বাচনে আমরা মাঝে মধ্যেই বিভিন্ন প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান শুনতে পাচ্ছি। এইটা কেন হচ্ছে? এই গো ব্যাক স্লোগান মানে যদি বিরোধী দল যদি দিয়ে থাকে
তো সেখানে নির্বাচনের দিনে গো ব্যাক স্লোগান দেওয়ার যুক্তিটা কি, এটা আমার পক্ষে বোঝা সম্ভব হলো না। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, সুতরাং পশ্চিমবঙ্গে তো সব কিছু নিয়ম মেনে হয় না, মানে এতদিন পর্যন্ত হয়নি। ফলে এই ধরনের ঘটনার সঙ্গে আমরা খুব একেবারে আমরা এটাকে খুব বাস্তব বর্চিত ঘটনা বলেই মনে করে থাকি। ফলে এই ঘটনার সঙ্গে আমরা খুবই পরিচিত। এবং আজকে যে এই যে টায়ার জ্বালানো, আগুন জ্বালানো, প্রার্থী দেওয়া, এতে লাঠি খেলা, এগুলো পশ্চিমবঙ্গে অত্যন্ত পরিচিত দৃশ্য। কিন্তু পাশাপাশি আমরা দেখলাম আজকে বিহারেও ভোট ছিল, উত্তরপ্রদেশে ভোট ছিল, দিল্লিতে ভোট ছিল, উড়িষ্যায় ভোট ছিল। সেখান থেকে আমরা এই ধরনের কোনো বুথ জ্যাম করার চেষ্টা অথবা প্রার্থীকে ঘিরে ধরার চেষ্টা, এই ধরনের কোনো কিছুই আমরা দেখতে পাইনি। ফলে আমার এটা বারবার মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, এটা তো অত্যন্ত উন্নত একটা সংস্কৃতি। পশ্চিমবঙ্গের সাহিত্য সংস্কৃতি, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ যারা এক সময়ে যারা ছিলেন, তারাও কিন্তু অত্যন্ত গুণী রাজনীতিবিদ এবং বিশিষ্ট মানুষ ছিলেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা পশ্চিমবঙ্গে যে ছবিটা দেখছি, সেটা মানে অন্যান্য রাজ্যের কাছে আমার মনে হয় যে একটা সেটা খুবই নিম্ন রুচির পরিচায়ক। এবং আমরা যখন বিভিন্ন সময়ে কোনো কাজে বা বেড়াতে যখন আমরা অন্যান্য রাজ্যে যাই, তখন কিন্তু আমাদেরকে এই ঘটনাগুলো শুনতে হয়, কখনো কথার ছলে। এবং পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের কোনো ঘটনাই, এবং নির্বাচন কমিশন আমার যেটা মনে হয়েছে যে এই যে 7 দফা ভোট এবং এর আগে পশ্চিমবঙ্গে 8 দফা ভোট হয়েছিল 2021 সালে, এই প্রত্যেকটা এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যে ভোটটা হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গে মূলত পশ্চিমবঙ্গকে সামলানোর জন্যই আমার মনে হয়েছে এই ভোটটা। একদম 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 আমরা কথা বলে নেবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছে, দীঘার প্রতিনিধি রাজীবের কাছ থেকে দেখে নেবো যে কি পরিস্থিতি আছে এখনো পর্যন্ত। একদিক দিয়ে হাই টাইডের ঘটনা দীঘার উপরে আছে। রাজীব, শুনতে পাচ্ছ? রাজীব, একদম যদি বলতে যাই তাহলে আজকে একদম জোড়া আক্রমণ, একদিকে নির্বাচন, অপরদিকে রোমেলের যে আসার যে প্রভাব পড়ছে আর কি দীঘায়, মানে শনিবার এবং রবিবার দীঘায় যেসব পর্যটকরা ছিল তাদের দীঘায় ঢোকা বন্ধ হয়ে গেছে, এক কথায় সরিয়ে দিচ্ছে তাদেরও। মোট ফল আজকের দিনে, সারা দিনের পর নির্বাচন কেমন হলো? হ্যাঁ, একদম। যেখানে দীঘা উপকূলবর্তী এলাকা হলো কাঁথি লোকসভা কেন্দ্র, যেখানে অধিকারী গড় বলা যায় শুভেন্দু অধিকারীর ভাই এবার কিন্তু নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে লড়াই করছেন। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের মধ্যে লড়াই ছিল কাঁথি লোকসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবে আজকে কিন্তু সারাদিন বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদে তেমন কিছু ঘটনা ঘটেনি বলা চলে। তবু প্রায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন হয়েছে আজকে সারাদিন। কিন্তু যেখানে আমরা জানি যে পূর্ব মেদিনীপুর জেলার যে তমলুক লোকসভা কেন্দ্র বলা যায়, সেখানে নন্দীগ্রাম কেন্দ্রে যেখানে রথিবালা আড়ির মৃত্যুকে কেন্দ্র করে যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, তারপর রাতে যেখানে শেখ মহিবুল নামে একজন মহিষা দলের তৃণমূল কর্মীর মৃত্যুকে ঘিরে কিন্তু একরকম কিন্তু জোরদার রাজনৈতিক চর্চা শুরু হয়ে যায়। সেই প্রভাব শুধুমাত্র তমলুক নয়, সাথে সাথে কাঁথি লোকসভা কেন্দ্র সহ আজকে যে 6ষ্ঠ দফা নির্বাচনে সামগ্রিকভাবে এটা কিন্তু প্রভাব পড়েছে। অন্যদিকে আজকে যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে নন্দীগ্রামে এসে ভোটদান করেছিলেন। অন্যদিকে আজকে বর্ষিয়ান নেতা তৎসহ যিনি প্রাক্তন সাংসদ কাঁথি শুভেন্দু অধিকারীর বাবা অর্থাৎ শিশির অধিকারী, আজকে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি মনে করছেন শুধু কাঁথি লোকসভা নয়, গোটা রাজ্যে 40টা আসন দখল করতে পারে বিজেপি, এমনটাই কিন্তু সম্ভাবনার কথা বলছে। অন্যদিকে তৃণমূল প্রার্থীদের দাবি কিন্তু এই আসন তারা কিন্তু দখল করবে। এমনই কিন্তু যেমনটা তুমি বলছিলে, স্বাভাবিকভাবেই যে জোড়া উপকূলবর্তী এলাকায় যেটা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল, শুধু ভোটাধিকার প্রয়োগ বা ভোটটাকে করানো নয়, তার সাথে সাথে রেমান ঘূর্ণিঝড়ের একটা ভ্রুকুটি ছিল।
সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকাল থেকে ওয়েদার ভালো থাকলেও দুপুরের পর থেকে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকায় আমরা দেখেছি প্রবল জলোচ্ছ্বাস দেখা গেছিল, কিন্তু বিকালের দিকে সেই ওয়েদার কিন্তু অনেকটা স্বাভাবিক হয়। এখন মেঘলা হয়ে থাকলেও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তেমন কিন্তু দুর্যোগের ঘনঘটা বর্তমানে নেই। আবহাওয়া দপ্তরের যে আপডেট রয়েছে, আগামীকাল কিন্তু এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, তার প্রত্যক্ষ প্রভাব কিন্তু বাংলাদেশ সুন্দরবন এলাকায় পড়লেও পরোক্ষভাবে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় দীঘা, তাজপুর, মন্দারমণি এলাকায় কিন্তু প্রভাব পড়তে পারে এই ঘূর্ণিঝড় রেমানের। স্বাভাবিকভাবেই ভোটের উত্তাপ আর ঘূর্ণিঝড়ের উত্তাপ, লোকসভা ভোট নির্বাচন আর রেমানের ঘূর্ণিঝড়। রাজীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাছাড়া একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা তথ্য ছিল, সেটা হচ্ছে যে শিশির অধিকারী প্রায় প্রত্যেক দিন সকালবেলায় প্রায় 2000 মানুষকে ফোন করছিলেন নির্বাচনের আগে থেকে। সেটা তো রাজীবের সঙ্গে যোগাযোগ। রাজীব, একটা বিষয় যেটা চারিদিকে হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সামান্য জায়গা থেকে হলেও শুভেন্দু ভাই সৌমেন্দু এবারে যে কাঁথির প্রার্থী, সে কিছুটা হলেও নাকি হোঁচট খেয়েছে, এরকম একটা শোনা যাচ্ছে যে রাজনৈতিকভাবে কোনো না কোনো জায়গা থেকে তাকে একটা বাধা সৃষ্টি হয়েছে। অপরদিকে শিশির অধিকারী তার রোজ দিনের জায়গা থেকে তিনি তার যেসব সদস্যরা আছে তাদেরকে প্রত্যেক দিন ফোনে তাদের সঙ্গে কথাও বলছিলেন। মানে এক কথায় অধিকারী গড় কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, কি মনে হচ্ছে, মানুষ কি বলছে অধিকারী গড় নিয়ে? হ্যাঁ, স্বাভাবিকভাবে অধিকারী গড় একটা দীর্ঘদিনের গড় বলা যায়, যেখানে যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন থেকেই স্বাভাবিকভাবেই একটা প্রভাব ছিল, কিন্তু এই দল বদলের পরে কিন্তু স্বাভাবিকভাবেই একটা সংখ্যা সৃষ্টি হয় যে এবার অধিকারী গড় কার অধীনে আসতে চলেছে, তার স্বাভাবিকভাবে সেই কিন্তু একটা চর্চা চলছিল যে অধিকারী গড় কার পক্ষে আসতে চলেছে বা কার ভাবনায় আসতে চলেছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় তার দিকে কিন্তু আমরা লক্ষ্য রেখেছিলাম। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কিন্তু বদল হতে পারে। এবার কিন্তু মানুষজন বলছে যেখানে তৃণমূল কংগ্রেসের পাল্লা একদিকে যেমন ভারী, তারাও কিন্তু দাবি করছে যে তারাও অধিকারী গড়ে তৃণমূলের দখলদারি তারা কিন্তু পেতে চলেছে বা পাবে, এমনটাই কিন্তু মনে করা হয়। একদম প্রত্যেকটা বিষয়ের উপর নজর রাখো। তারপর সব থেকে বড় জিনিস, যদি রুমেলের আঘাত এসে পড়ে দীঘার উপরে, তো সেই জায়গায় নিজেকে সব দিক থেকে সুরক্ষিত রেখে এবং সমস্ত তথ্য আমাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। সেহেতু তুমি তোমার কাজটা ঠিকঠাক করে যাও, আমরা সঙ্গে আছি। পণ্ডিত, আমরা যে একটা লাস্ট কথা ও কিন্তু বলে গেল, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মানে এক কথায় বলতে গেলে কাঁথি যেটা অধিকারীদের গড় বলে চলছে, সেটাও কিন্তু দুই পক্ষই নিজেদের বলে দাবি করছে। না, এটা তো দাবি অবশ্যই করবে, এবং আসল কাদের অধীনে এখন সেই গড় যাবে সেটা তো 4 তারিখের আগে বোঝার কোনো উপায় নেই। মানুষের ওপরে বিশ্বাস রাখতে হবে, মানুষ তাদের বিশ্বাসে ভোট দিয়েছে, যে যেখানে পেরেছে সেখানে ভোট দিয়েছে। তবে এটা ঘটনা যে শুভেন্দু অধিকারী নিজে অত্যন্ত আত্মবিশ্বাসী। আমি জানি না তৃণমূল নেতারা কতটা আত্মবিশ্বাসী এটা নিয়ে। আমি এই ধরনের একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে যে দীঘা এবং তমলুক তারা দখল করছেন, এই ধরনের মন্তব্য আমি এখনো পর্যন্ত তৃণমূল নেতাদের পক্ষ থেকে কিন্তু আমি শুনতে পাইনি। কিন্তু শুভেন্দু অধিকারীকে এই গড় দুটো রক্ষা করতে হবে, তার অস্তিত্ব একদিকে, অন্যদিকে তার পক্ষে যে একটা চ্যালেঞ্জ, বিশেষ করে নন্দীগ্রামের বিধায়ক তিনি নিজে। এছাড়া তারা 1970 সাল থেকে বিধায়ক হয়ে ছিলেন তার বাবা পিতৃদেব। তারপরে তিনি নিজে 1970 সালের পরে আগে থেকে তিনি শুভেন্দু নিজে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন। অর্থাৎ পুরো এলাকাটাই তাদের হাতের তালুর মতো চেনা। ফলে তাদের কাছে তারা একটা কিছু না কিছুতে তো তারা এগিয়ে আছেনি, এটা আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, একই সঙ্গে
এটাও ঘটনা যে দল পরিবর্তনের পরে সাধারণ মানুষ তারা কতটা, তবে এটা তো ঘটনা যে দল পরিবর্তনের পরেই শুভেন্দু অধিকারী কিন্তু বিধায়ক হয়েছেন, ফলে সাধারণ মানুষ এবং নন্দীগ্রামে বিশেষ করে যে ঘটনাটা ঘটলো, যে মৃত্যুর ঘটনা ঘটলো, যার ছেলে এখনো কলকাতায় চিকিৎসাধীন রয়েছেন অত্যন্ত গুরুতর অবস্থায়, সেটা নিয়ে নন্দীগ্রামে তো অত্যন্ত উত্তপ্ত এবং নন্দীগ্রামের মানুষ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই ঘটনার প্রভাব যে ভোট বাক্সে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে তুমি একটা যে কথাটা বললে যে মিতার মেয়ে সে ভোট দিয়ে বেরিয়ে এসে বলেছে যে আমরা প্রতিশোধটা নিলাম, এই প্রতিশোধের রাজনীতি কিন্তু নন্দীগ্রাম জুড়ে আছে, শুধু নন্দীগ্রাম নয় গোটা তমলুক জুড়েই এটার প্রভাবটা পড়বে। তবে হ্যাঁ, সাধারণ মানুষের মনে কি আছে, গণতন্ত্রের যেটা সবথেকে বড় স্তম্ভ অর্থাৎ নির্বাচন, এই নির্বাচনে সাধারণ ভোটাররা যারা অংশ নেয় তারা বুথের মধ্যে ঢুকে কার উদ্দেশ্যে তারা বোতামটা টিপবে এটা কিন্তু সম্পূর্ণভাবেই তাদের ব্যাপার। সুতরাং এই গড়কে কারা ধরে রাখতে পারবেন এটা একমাত্র ভোটাররাই বলতে পারবেন, আমাদের পক্ষে তো বাইরে থেকে এখন অন্তত আপাতত এখন বলা সম্ভব নয়। তবে হ্যাঁ, বলা যায় যে সেখানে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট হয়েছে, কোনো বড় কোনো ঘটনা ছাড়া। হলদিয়াতে কিছুটা একটা ঘটনা কিছু ঘটেছে, সেখানে টায়ার জ্বালানো হয়েছে ইত্যাদি, যাক সেটা এত বড় একটা ভোটের মধ্যে একটা আমাদের অন্তত রাজ্যের পক্ষে অত্যন্ত নগণ্য ব্যাপার, কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিয়েছে। এটা মানুষ দীর্ঘদিন পরে, মানুষের কাছে এটা সবথেকে বড় একটা পাওনা যে তারা আজকে ভোটটা দিতে পারছে। কিন্তু এটাও ঘটনা যে ভোটটা তারা অত্যন্ত সুরক্ষিতভাবে দিতে পেরেছে এবং সেখানে কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই যে তারা কাকে ভোটটা দিয়েছেন। ফলে এখনই কিন্তু কোনোভাবেই বোঝা যাবে না যে কে কার গড় রক্ষা করবে। আমি দুটো বিষয় তোমাকে বলবো, সেটা হচ্ছে যে আজ দিলীপ ঘোষ একটি মন্তব্য করেছে, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে উনি দেশ ভাগের চেষ্টা করছেন। হ্যাঁ, এরকম একটা উক্তি তিনি করেছেন। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি প্রচারে গিয়ে পড়ে, সেখানে তিনি তার দলের বিধায়ক উষারানী মণ্ডল তাদের বিরুদ্ধেও মিনাখাতে গিয়ে পড়ে, মিনাখার বিধায়ক উষারানী মণ্ডল তার বিরুদ্ধে তিনি মন্তব্য করেছেন এবং এক কথায় তিনি পরিষ্কার বলেছেন বসিরহাট লোকসভা যে তাকে এসে পরে পা ধরে ক্ষমা চাইতে হবে। এক, দ্বিতীয় নম্বর, আজ থেকে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং এরা স্বামী স্ত্রী দলটাকে বিক্রি করে দেবে। না, কথা হচ্ছে যে এটা তো একেবারেই মেনে নেওয়া যাবে না যে মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী তিনি দলের প্রধান মুখ, তিনি যখন বিশেষ করে বসিরহাট কেন্দ্রের সন্দেশখালী থেকে আরম্ভ করে এখানে যখন পরিস্থিতি অত্যন্ত জ্বলন্ত পরিস্থিতি হয়ে আছে, সেখানে তিনি যখন প্রচারে গেলেন মিনাখাতে, সেখানকার বিধায়ক তার সঙ্গে দেখা করতে এলেন না দলের, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু নয়, এটা মুখ্যমন্ত্রীর পক্ষেও অত্যন্ত অপমানজনক বলে আমার মনে হয়। এবং যদি তিনি না আসতে পারেন তাহলে, বা যদি কোনো তার গুরুতর কোনো শারীরিক সমস্যা হয়ে থাকে অথবা তিনি কোনো পারিবারিক ব্যাপারে ব্যস্ত হয়ে থাকেন, তাহলে সেটা তো মুখ্যমন্ত্রীকে জানাতে হবে যে এই কারণে তিনি আসতে পারেননি। কিন্তু মুখ্যমন্ত্রীর যে কথা, সেখান থেকে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি সেরকম কিছু জানানো হয়নি। ফলে তিনি বললেন যে আর কোনো দরকার, সম্ভবত দলটাকে তারা বিক্রি করে দিচ্ছেন স্বামী স্ত্রী মিলে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই ধরনের বললেন। আবার বললেন তাকে পা ধরে ক্ষমা চাইতে হবে। এবার দলের সঙ্গে সম্পর্ক না থাকা, আবার পা ধরে ক্ষমা চাইতে পাওয়া, এই দুটো খুব পরস্পর বিরোধী মন্তব্য বলে আমার মনে হয়েছে। যেভাবেই হোক,
উষারানী মণ্ডল আসেননি, এটা হচ্ছে মূল কথা। এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিশেষ করে এই এত গুরুত্বপূর্ণ একটা প্রচারে সেখানে অংশ নেওয়া। এবং মিনাখা যেমন এই সুন্দরবনের, বিশেষ করে এই বসিরহাট লোকসভার অধীনে সন্দেশখালী থেকে আরম্ভ করে যে বিভিন্ন অঞ্চল যেগুলো রয়েছে, যেগুলো এখন বলা যায় যে মানে রাজনীতির হটকেক এবং সংবাদ শিরোনামে রোজই থাকে কোনো না কোনোভাবে, সেইখানে তার না আসাটা সেটা কোনো না কোনো, এটা একটা রহস্য তো বটেই, কেন আসছেন না। যদি তিনি না আসতে পারেন তাহলে সেটা জানানোও তার কর্তব্যের মধ্যে ছিল, সেটা তিনি কি জানাননি। এবং তিনি সংবাদপত্রেরও মুখোমুখি হননি, যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও কিছু জানাননি। ফলে মুখ্যমন্ত্রীর কাছে এটা একটা আঘাত তো নিশ্চয়ই। আর দিলীপ ঘোষ যা বলেছেন, দিলীপ বাবু তো সবসময় তিনি কোনো না কোনো সংবাদ শিরোনামে সবসময় থাকেন, তার কর্তব্য, তার কথাবার্তার মধ্যে এই ধরনের একটা সবসময় কিছু এমন একটা কিছু থাকে যেটা সবসময় সংবাদ মাধ্যম তাকে একটা শিরোনামে রাখতে পছন্দ করে একদম। ফলে যেটাই ঘটলো। তবে যেভাবেই হোক, মুখ্যমন্ত্রী প্রচারে কি বললেন সেটা অন্য, তারপর এখনো হয়নি সেই ভোট। তবে যে ভোটগুলো হয়েছে আজকে, সেই ভোট যে সুষ্ঠুভাবে হতে পেরেছে, সেটা আমরা যারা আমাদের এখানে এত প্রতিনিধিরা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, তাদের প্রত্যেকের কথাতেই এই কথাটা স্পষ্ট হয়েছে যে ভোটাররা নিশ্চিতভাবে তাদের ভোটটা দিতে পেরেছেন। এটা তাদের এটা একটা খুব বড় পাওনা এবং গণতন্ত্র রক্ষার পক্ষে অত্যন্ত একটা মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো নির্বাচন কমিশন। ধন্যবাদ কিন্তু তাদেরও প্রাপ্য অবশ্যই। না একদম, মানে আমরা যদি বলি যে নির্বাচন কমিশনের যে ভূমিকা এবারের নির্বাচনে, এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু খুব কঠোর ভূমিকা পালন করেছেন, অস্বীকার করার কিছু জায়গা নেই। কিন্তু তুমি যদি দেখো যে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে, যদিও তার পাল্টা অভিযোগও হয়েছে, কিন্তু তারা কিন্তু ডিসিশনের জায়গা থেকে খুব কুইক ডিসিশন নিয়েছে এবং শাস্তি যেটা দেওয়ার, যেখানে যেটা শাস্তি দেওয়ার কথা মনে করেছেন তারা কিন্তু। প্রথমত একটা কথা তুমি মনে রাখবে যে প্রত্যেকটা বুথে সুরক্ষিতভাবে কেন্দ্রীয় বাহিনীকে রাখা এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা রাখা, সিসি ক্যামেরা রাখা এবং কুইক রেসপন্স টিম রাখা, এগুলো কিন্তু খুব বড় কাজ করেছে। যদিও আমার মনে হয় যে সেরকম খুব একটা কিছু প্রয়োজন পড়েনি, কিন্তু প্রয়োজনে সেগুলো ব্যবহার হবে। তবে ছোটোখাটো যে অভিযোগগুলো যেগুলো জমা পড়েছে, সেগুলো কতটা বিচার করে কতটা তার ব্যবস্থা নেওয়া যায় সেটা তাদের এখন বিচার্য ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত ভোটটাকে যে করানো গেছে, এটা একটা নির্বাচন কমিশনের কাছে স্বস্তির নিঃশ্বাস ফেলার মতোই। আরো একটা দফা ভোট বাকি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট বাকি। এটাও বলা যায় যে বিশেষ করে কলকাতা মহানগরীর আশেপাশে এবং কলকাতা মহানগরীতে যে কেন্দ্রগুলো, সেগুলো 1 তারিখে সেখানে কেন্দ্র। এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমার যেটা মনে হয়েছে, কলকাতা উত্তর, যেখানে তাপস রায়ের মতো 5 বারের বিধায়ক, তিনি দল ছেড়ে প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হয়েছেন তিনি প্রায় 78 বছরের একজন, যেটা এবং অত্যন্ত মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের মানুষ, এবং তার কাছে তার বিরুদ্ধে লড়াই। ফলে এটা মানুষের কিন্তু অত্যন্ত আগ্রহের সঙ্গে মানুষ তাকিয়ে আছে যে সেই কেন্দ্রে শেষ হাসিটা কে হাসবে। আমি পণ্ডিত তোমাকে যেটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা সাংবাদিকতা করি আর কি, তারা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদের কাছে থাকে, বিভিন্ন সোর্স আমাদেরকে বিভিন্ন খবর পৌঁছে দেয়। আমরা দেখেছি এক সময় এই তাপস রায় কিন্তু অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক ছিলেন, একদম খুব কাছের আর কি, এক কথা যদি বলি। আজকে তিনি বিজেপিতে গেছেন, কিন্তু যদি আমরা যতদিন তিনি তৃণমূলে ছিলেন,
সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাপস রায় হচ্ছে অভিষেক ব্যানার্জির সব থেকে কাছে। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বিশ্বাসভাজন সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাছের মানুষ, খুব কাছের মানুষ, এবং প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এবং তার আগে থেকেও কংগ্রেসের সময় থেকেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, যদিও মাঝখানে তিনি একবার দল ত্যাগ করে বেরিয়েও যান, কিন্তু তারপরেও আবার তিনি কিন্তু দলে ফিরে আসেন এবং তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় লোকসভায় তার বক্তব্য, দলনেতা হিসাবে তিনি তার মন্তব্য করে গেছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা জানতে চাওয়া সেটা হচ্ছে যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় ভার্সেস তাপস রায়, মানে একদিকে আমি যদি আগের দিকে যদি একটু আগে যদি তাকাতে যাই, দল পরিবর্তনের আগের কথা যদি বলি, যে তাহলে নব্য তৃণমূল এবং আদি তৃণমূলের যে একটা দ্বন্দ্বের জায়গা। হ্যাঁ অবশ্যই, আমি সেটাই বলছি, একটা হাই ভোল্টেজ কেন্দ্র এবং হাই ভোল্টেজ লড়াই, ফলে সাধারণ মানুষের অত্যন্ত আগ্রহ সঙ্গে তাকিয়ে আছেন যে এখানে কাদের জয়লাভ হয়, এটা খুব বড় কেন্দ্র। একই সঙ্গে একটা উপনির্বাচন, সেটাও কিন্তু অত্যন্ত হাই ভোল্টেজ, সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, একদিকে সজল ঘোষ, একদিকে সজল ঘোষ অত্যন্ত ডাকাবুকো নেতা, তিনি চেষ্টা করছেন, সব সময় প্রচারে আছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এলাকা, সেখানে কিন্তু বরানগর এলাকা, সেটা কিন্তু অত্যন্ত শক্ত গড় তৃণমূলের সেখানে, ফলে সায়ন্তিকা তো কিছুটা অবশ্যই সাংগঠনিক দিক থেকে এগিয়ে আছেনই, তবে সায়ন্তিকাকে নিয়ে আসা হয়েছে, উনি বাঁকুড়ায় ছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়, ফলে সায়ন্তিকা সেখানে কতটা সাংগঠনিকভাবে সজল ঘোষের বিরুদ্ধে লড়াইটা দিতে পারবেন, সেটা তার দিকেও মানুষ এখন কিন্তু অত্যন্ত আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে। আরেকটা হচ্ছে যে দক্ষিণ কলকাতা কেন্দ্র, যেখানে প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী, অপরদিকে মালা রায়, তিনি একেবারে সেখানকার স্থানীয় বাসিন্দা এবং দীর্ঘদিনের কংগ্রেস কর্মী ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন এবং তিনি চেয়ারপারসন হিসাবে আছেন, ফলে সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ, বিশেষ করে ওই এলাকায় মালা রায়ের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অত্যন্ত যোগাযোগ, নিত্যকার ঘটনা, রোজকার এবং দৈনিক তাদের সঙ্গে যোগাযোগ হয়, ফলে স্থানীয় বাসিন্দা হিসাবে তিনি তো বেশ কিছুটা এগিয়ে আছেনই, এতে কোনো সন্দেহ নেই। তবে দেবশ্রী চৌধুরী তিনিও ভালো সংগঠক, কিন্তু দেবশ্রী চৌধুরী হচ্ছেন, তাকে নতুন করে এলাকায় সংগঠন তৈরি করতে হচ্ছে, চিনতে হচ্ছে এবং সাধারণ মানুষের ওপরে ভরসা রাখতে হচ্ছে, ভোটারদের ওপরে। সেখানে তিনি কতটা সফল হবেন এটা কিন্তু দেখার। অর্থাৎ আমি একটা পরিষ্কার কথা বলতে চাই যে কলকাতায় উত্তর, দক্ষিণ, দমদম, যাদবপুর ইত্যাদি যে এলাকাগুলো আছে, এগুলো যদি হিসেব করো তাহলে সবই হচ্ছে তৃণমূলের গড়, এবং এই পুরো যে যতগুলো কেন্দ্রের কথা আমি বললাম, বরানগর থেকে, বিধানসভা থেকে আরম্ভ করে বাকি যে দলগুলো, সেগুলো সব জায়গাতেই প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু তৃণমূলের সাংসদ, তারাই মানে যুগ যুগ ধরে অন্তত তৃণমূলের জন্ম লগ্ন থেকে সেখানে কিন্তু তারা নির্বাচিত হয়ে আসছেন। সেখানে কিন্তু অন্য কেউ আর সেখানে বলা যায় যে যেটা বাংলায় বলে দাঁত ফোটানো, সেখানে কিন্তু কোনো দল কিন্তু কোনোভাবে দাঁত ফোটাতে পারেনি। সেই জন্য লড়াইটা যেভাবেই হোক, আমার মনে হয়েছে যে কলকাতা বা কলকাতা কেন্দ্রিক যে কেন্দ্রগুলো, সেখানে অনেকটাই এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, এবং লড়াইটা সেখানে এবারে হয়তো একতরফা নাও হতে পারে, কিন্তু তবে দমদম কেন্দ্রে বিশেষ করে সেখানে কিন্তু অত্যন্ত কঠিন লড়াই হতে যাচ্ছে। দমদম কেন্দ্রে তিনিও বলা যায় যে বিজেপির শিলভদ্র দত্ত,
তিনিও কিন্তু মানে জমি আঁকড়ে পড়ে রয়েছেন। একদম একদম আমাদের এবং 1 তারিখ যে 7ম দফার নির্বাচন, সেই 7ম দফার নির্বাচন 1 তারিখেই একদম শেষ আর কি। আর সেই শেষের জায়গা থেকে আবার 4 তারিখের জন্য অপেক্ষা থাকবে, যে 4 তারিখ এই যে 7 দফা নির্বাচন হলো তার ফল প্রকাশে কে কোথায় কোন পজিশনে রয়েছে, কে কতটা জায়গা নিজের দখল রাখতে পেরেছে, উন্নয়ন এখানে ইস্যু হয়েছে নাকি দুর্নীতি সব থেকে বড় আকার ধারণ করেছে, এরকম বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে থাকবে। অপেক্ষা কিন্তু 4 তারিখের। আপাতত আজকের সময় শেষ, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণের জন্য নমস্কার।